অর্ধেক জমির ভাগ চাইবে, তখন অর্ধেক সম্পত্তি নিয়ে চুষবেন। তুমি বিয়ে দেবে কি দেবে না সেই সিদ্ধান্ত আমি তোমার কাছে জানতে চাইনি। তোমাকে আমি বড় ভাই হিসেবে জানিয়েছি। আমার কিছু কথা আছে আপনার সাথে, কিছু উত্তর জানতে চাই। কি কথা বলো? সম্পত্তির ভাগ নিবি না? কে কে এই ছায়াটা? আর এই গলার দাগটা এত জ্বালা কেন করে? আমি স্বপ্ন দেখলেই এই দাগটা কেন জ্বলে ওঠে? পায়েল, কি হয়েছে মা? তুই এভাবে চিৎকার করে উঠলি কেন? আব্বা, সেই স্বপ্ন আবার। আমার খুব ভয় করছে আব্বা। কিচ্ছু হবে না মা তোর, আমি আছি তো। কিন্তু আব্বা, কে এই মেয়েটা যে আমায় ডাকে? আমার মনে হয় ও আমাকে কিছু বলতে চায়। না না, ও কিছু না, ও স্বপ্ন। তুই শুয়ে পড় মা। আব্বা, একটা কথা বলো তো, আমার গলায় এই দাগটা কিসের? আর স্বপ্ন দেখলেই এই দাগটায় জ্বালা কেন করে? ও কিছু না মা, ও তো জন্ম থেকে আছে, ও কোনো ব্যাপার না। তুই এখন ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। আমি না হলে তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। দুটো ভিক্ষা দাও মা, কে কোথায় আছো? দুটো ভিক্ষা দাও মা। কি ব্যাপার, কি বলেন তো? আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? প্রিয়া, তুমি? কে প্রিয়া? আপনি এসব কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলছি। তুমি আমার প্রিয়া, আমার প্রিয়া তুমি। আপনার কি মাথা খারাপ নাকি? আপনি এসব কি আজে বাজে কথা বলছেন? আমি আপনার প্রিয়া হতে যাব কেন? হ্যাঁ, আমি তোমার আলমগীর, তুমি আমার প্রিয়া। তুমি চিনতে পারছো না? ছাড়ুন, হাত ছাড়ুন বলছি। না, আমি ছাড়বো না। তুমি বলো, আমি যা বলছি সব ঠিক? এই জন্যেই, ঠিক এই জন্যেই আপনার মতো লোকদের কেউ ভিক্ষা দেয় না। বয়স তো দেখে মনে হচ্ছে 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, কিন্তু স্বভাব চরিত্র আপনার এত খারাপ। দাঁড়ান, আপনার ব্যবস্থা করছি। আব্বা, আব্বা, এদিকে একবার আসো তো। ছাড়েন, হাত ছাড়েন বলছি। এই বুড়ো, হাত ছাড় বলছি, বুড়ো হাত ছাড়। ছাড়বো না। তুই ছাড়বি নি, তোর বাপ ছাড়বে। এই মার ওকে। এই ভিখারি আমার মেয়ের গায়ে হাত দিয়েছে, ওকে মেরে নদী ধারে ফেল দেয়, ও যেন আর উঠতে না পারে। আয় মা। কিরে বান্ধবী, এখানে পুকুর ধারে একা একা বসে আছিস কেন? আর বলিসনি, দুপুরের ওই ঘটনাটার কথা আমি কিছুতেই ভুলতে পারছি না। ও, ওই ভিখারির কথাটা? হ্যাঁ, জানিস মার্জিয়া, ওই লোকটা শুধু আমাকে প্রিয়া বলে ডাকছিল, আর লোকটা শুধু এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়েছিল। আমার মনে হচ্ছে লোকটা এক সময় কাউকে খুব ভালোবেসে আঘাত পেয়েছে। শোন বান্ধবী, ওইসব শুধু রূপকথার গল্পতেই হয়, বাস্তব জীবনে হয় না। আমার তো মনে হয় ওই লোকটা ভিখারির সঙ্গে সঙ্গে খুব খারাপ চরিত্রের মানুষ, আর ওর স্বভাবটাও ভালো না। মেরেছে ঠিক করেছে। থাক এখন নদীর ধারে পড়ে, রাত হলে শিয়াল কুকুরে ছিঁড়ি খাবে। না রে বান্ধবী, যাই বলিস, লোকটার উপরে আমার কেন জানি না খুব মায়া হচ্ছে। ঠিক আছে বান্ধবী, ছাড়ো সব কথা। চল, এই জঙ্গল পেরিয়ে যে পান সমিতির মাঠ আছে, ওই মাঠে মেলা বসেছে। চল আমরা দুই বান্ধবীতে মেলা দেখে আসি। তোর মনটাও ফ্রি হয়ে যাবে, আমার মেলাটাও দেখা হবে। হ্যাঁ, চল যাই। তুমি এখানে কেন এসেছো? না না, চলে যাও, না হলে ওরা আমাকে আবার মারবে। চলে যাও।
আর তুমি এখানে কিভাবে আসলে? বান্ধবীর সঙ্গে মেলায় যাওয়ার নাম করে আমি আপনার সাথে দেখা করতে এসেছি। আমার কিছুতেই মন মানছিল না। ওই যে দুপুরের ঘটনা, আমি কিছুতেই ভুলতে পারছি না। আমার কিছু কথা আছে আপনার সাথে, কিছু উত্তর জানতে চাই। হ্যাঁ, কি কি কথা বলো? আচ্ছা, প্রিয়াকে আর আপনি ওই নামে আমাকে কেন বারবার ডাকছিলেন? শুনবে, পিয়া ছিল আমার অত্যন্ত কাছের একজন মানুষ, যাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। বুঝতে পেরেছি, এতক্ষণে তোমার আসার সময় হলো, তাই তো? বাবা, এইটুকু দেরি হয়েছে তাতেই এত রাগ? শোনো, তোমার জন্য অনেকক্ষণ থেকে বসে আছি পিয়া, এত অপেক্ষা কেউ করায়? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে। তো তোমাকে একটা ভালো খবর দেওয়ার আছে। ভালো খবর কি? আমি ভাইকে তোমার কথা বলেছি, আর ভাই তোমার সাথে দেখা করতেও চেয়েছে। তাই? এ তো খুব ভালো কথা। কিন্তু পিয়া, দেখা করার পরে তোমার ভাই যদি বিয়েতে রাজি না হয়? রাজি না হলে না হবে, বড় ভাই মাথার ওপরে আছে, জানানো কর্তব্য, তাই আমি জানিয়েছি। এরপর যদি রাজি না হয় তাহলে আমার কিছু করার নেই। শোনো না পিয়া, তোমার ভাই যদি বিয়েতে রাজি না হয় তাহলে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে নেবো। হ্যাঁ? তুমি কি পাগল আলমগীর? আমরা পালাতে যাব কেন? আমার কি সম্পত্তি নেই নাকি? আব্বা মারা যাওয়ার সময় সম্পত্তি 2 ভাগে ভাগ করে দিয়ে গেছে, আমার অর্ধেক, ভাইয়ের অর্ধেক। আমি আর তুমি আমার অর্ধেকে থাকবো। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার কথাই হলো। আচ্ছা আলমগীর, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, নিজের জীবনের থেকেও বেশি। তাহলে ধরো আমি কোনোদিন হারিয়ে গেলাম, তাহলে তুমি আমাকে কিভাবে খুঁজে বের করবে? দেখো পিয়া, তোমাকে আমি ভালোবাসি, তাই তোমাকে আমি কোনোদিন হারাতেই দেব না। আর যদি হারিয়েও যাও তাহলে এই যে তোমার গলার চিহ্ন, এই চিহ্ন দেখে তোমাকে আমি ঠিক খুঁজে বের করব। আসসালামু আলাইকুম ছোট কর্তা। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই অসময়ে তুই, কোনো খবর আছে নাকি? খবর মানে কর্তা, পানি যে আপনার বাঁধ ভেঙে মাথার উপর দিয়ে চলে গেল। মানে? দেখেন ছোট কর্তা, আপনি যদি অভয় দেন তাহলে আমি কথাটা বলবো, নাহলে আবার ছোট মুখে বড় কথা ভাববেন। তখন থেকে এত কথা না বলে আসল কথা বললে তো হয়ে যায়। না, আপনি এখনো বলতে বলেননি তো, তাই বলিনি। আচ্ছা ঠিক আছে, বল। কে বলতে বললেন তাই বলছি, শুনেন। আপনার আব্বা মরা তো অনেক বছর হয়ে গেল, আর আপনার সৎমারাও মরেছে কিছুদিন হইলো। আর থাকা বলতে আপনার শুধু ওই বোনটা, তা ও যেভাবে আলমগীরের সাথে মানে কি বলতে চাইছিস? দেখেন, আমি বলছিনি, ওই আশেপাশে শুনলাম তাই বললাম। ওই আলমগীরের সাথে আপনার বোনের যা মিলামিশা চলছে, কবে যে দেখবো আপনার বোনকে ও বি করি এই জমিদার বাড়িতে এইসি অর্ধেক জমির ভাগ চাইবে, তখন অর্ধেক সম্পত্তি নিয়ে চুষবেন। এই, মুখ সামলে কথা বল, কি বলছিস এসব? দেখেন, যেটা সত্যি সেটাই বললাম। এবার গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়, আপনি পরে ভেবে দেখবেন। হ্যাঁ, কথাটা তুই খারাপ বলিসনি। আর ওই ছোড়ার কথা পিয়া আমাকে বলছিল, কিন্তু আমি এতটা গভীরে ভাবিনি। আব্বা মরার সময় তো তুই ভাই বোনের নামে সম্পত্তি ভাগ করে দিয়ে গেছে। এবার ওই ছোড়ার সাথে যদি আমার বোনের বিয়ে হয়, তাহলে তো বোনের সম্পত্তি দাবি বোনের বর করবে। না 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 না, এটা আমি হতে দেব না। সম্পত্তির ভাগ আমি কাউকে দেব না। দরকার হলে ওর সাথে আমার বোনের বিয়ে দিব না। এই কি করা যায় বলতো? আরে কর্তা, আমি থাকতে আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন? আমার মাথা হচ্ছে শয়তানের বাসা। দেখেন, আপনাকে ঠিক বুদ্ধি দিয়ে দিব, শুধু আপনি আমার কথা মতো চলেন। হ্যাঁ বল, কি করতে হবে? ইস, সব জায়গায় সব কথা হয় না, জানেন না গাছেরও কান আছে। আপনার গাছ তখন সব শুনে নিবে। চলেন চলেন, ভিতরে যাই, ভিতরে গিয়ে সব কথা হবে। চল। এই দাঁড়া। হ্যাঁ ভাই, কিছু বলছো?
কোথায় যাচ্ছিস? একটা বান্ধবীর বাড়িতে যাব। বান্ধবীর বাড়িতে না, তুই আলমগীরের কাছে যাচ্ছিস তাই তো? হ্যাঁ, যদি যাইও তাহলে তোমার কি? আমি তো ওর কথা তোমাকে সব বলেছি। দেখ, তোর বিয়ে আমি ওর সাথে দেব না। তোমার কোথাও ভুল হচ্ছে ভাই। তুমি বিয়ে দেবে কি দেবে না সেই সিদ্ধান্ত আমি তোমার কাছে জানতে চাইনি। তোমাকে আমি বড় ভাই হিসেবে জানিয়েছি, আর আমার সিদ্ধান্তে আমি আলমগীরকেই বিয়ে করব। শোন, আমার মুখের উপর কথা বলবি নি। যদি ওকে বিয়ে করিস তাহলে তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। আহা ভাই, তোমার কোথাও ভুল হচ্ছে। এই বাড়ি তোমার একার না, এই বাড়ির অর্ধেক তোমার অর্ধেক আমার। আলমগীরকে বিয়ে করে আমি আমার ভাগে থাকবো উইল অনুসারে, আর 3 মাস পরে আমি আমার সম্পত্তির ভাগীদার হয়ে যাব। তখন আমি আমার সম্পত্তির ভাগ নিয়ে নেব। তারপর আমি আলমগীরকে বিয়ে করব। আর যখন বিয়ে করব, তোমার আসার ইচ্ছা হলে এসো, না হলে আসার দরকার নেই। আলমগীর আমার জন্য অপেক্ষা করছে, আমি আলমগীরের কাছে গেলাম। তোর অপেক্ষা আর এত বড় বড় কথা সব আজ শেষ করব। মারুফ, এদিকে আয়। মারুফ, যা করার আজকেই করতে হবে। আমি আর এত টেনশন মাথায় নিতে পারছি নি। আজকেই করতে হবে। যা, ওর ব্যবস্থা কর। ঠিক আছে কর্তা। না দাঁড়া, আমাকে শুধু নিয়ে চ, আমি নিজের হাতেই কাজ করব। আয়। আপনার বোন হয়? সৎ বোন, ভ্যালু নাই। চল। তারপর কি হলো বলুন? বলুন, প্রিয়া কি আলমগীরের কাছে পৌঁছতে পারলো? কি হলো বলুন? তারপর বলুন। এই যে বলুন, বলুন, এই যে বলুন। না না না, আপনি এভাবে মরতে পারেন না, উঠুন। আমি সব বুঝতে পেরেছি। আমি মায়ের মুখে শুনেছিলাম আমার একটা ফুপু ছিল, সে হুবহু আমার মতোই দেখতে ছিল। কিন্তু আমার ফুপুর কোনো ছবি আমাদের বাড়িতে নেই, আর আমার ওই ফুপুর কথা আমাদের বাড়িতে কেউ আলোচনাও করতো না। কিন্তু মা আমাকে একদিন বলেছিল, তবে আমি তখন তো গুরুত্ব দিইনি। তবে আজ আমি সব বুঝতে পারছি। আর স্বপ্নে ওটা আমার ফুপুই আসতো আমাকে কিছু বলার জন্য। আর এখন আমি জানতে পারলাম আমার এই গলার দাগ আমার ফুপুর ছিল, সেই জন্যই আমার হয়েছে। এইবার বাকি কথা আমার আব্বুই বলতে পারবে, এর জবাব আমার আব্বুকেই দিতে হবে। Villain with slow and deep, intense sound. এসব কি বলছিস তুই? হ্যাঁ আব্বা, বলো প্রিয়াকে। পিয়া? পিয়া কে হবে? কেউ না। নাটক করো না আব্বু, আমি সব জানি। প্রিয়া তোমার সৎ বোন আর আমার ফুপু, তাই তো? এসব কি বলছিস তুই? আর আলমগীর কে আব্বা? সেদিন যে ভিখারিকে তুমি মারলে সেটাই আলমগীর ছিল, তাই না? আমি এসব কিছু জানি না। আর তুই এসব কথা কেন জিজ্ঞেস করছিস? আমার কথার উত্তর দাও আব্বা। বলো, আমার ফুপুর কোনো ছবি নেই কেন এই বাড়িতে? আর কেন ফুপুর কথা উঠলেই তুমি সবাইকে চুপ করিয়ে দাও? এত কথা তুই কিভাবে জানলি? হ্যাঁ, যেভাবেই জানি তার মানে সত্যি, তাই তো? বলো আব্বা, সত্যি তাই তো? কি হয়েছে আমার ফুপুর? না না, এইসব কিছু আমি জানি না। শোনো আব্বা, কারোর হকের ধন মেরে কেউ কখনো সুখী হতে পারে না। তুমি তোমার এই শয়তানি সাম্রাজ্য খাড়া করেছো, সেটা একদিন ধ্বংস হবেই আব্বা। সত্যি সবার সামনে আসবেই, আর আমি সত্যিটা বের করেই ছাড়বো। না 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 না, আমি কাউকে বলবো না। আমি এই সম্পত্তি কাউকে দেবো না। এত বছর পর কোনো কিছু আমি সামনে আসতে দেবো না। না না। আব্বা, চা খেয়ে নিও। আব্বা, 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 না, এ হতে পারে না। মা, যতক্ষণে তুই চিঠিটা পড়ছিস আমি হয়তো ততক্ষণ দুনিয়াতে নাই। তুই কাল যখন আলমগীর আর পিয়ার কথা আমাকে জিজ্ঞেস করলি, তখন থেকেই বুকটা আমার কেঁপে যাচ্ছিল। আমি তোকে সামনাসামনি বলতে পারিনি, তাই আমি চিঠি লিখে গেলাম। শোন তাহলে, সেদিনকে পিয়া যখন আলমগীরের কাছে যাচ্ছিল। এ কি ভাই, তুমি এখানে পথ আটকাচ্ছ কেন? আলমগীরের কাছে যাবি তাই না? আর সম্পত্তির ভাগ নেবি? তোমাকে তো আমি বলেই আসলাম, আবার এভাবে পথ আটকাচ্ছ কেন? তোকে তো আমি সম্পত্তির ভাগ দেব না বোন। কি বলছো কি এসব পাগলের মতো?
ছাড়ো, আমাকে আলমগীরের কাছে যেতে দাও। আলমগীরের কাছে যেতে দেওয়ার আগে তোকে আমি অন্য কোথাও যেতে দেব। দাঁড়া, পাঠাচ্ছি। এ মারুফ, ধর। কি করছো কি? ছাড়ো আমাকে, ছাড়ো। সম্পত্তির ভাগ নিবি না? মনে রাখিস, এই সম্পত্তি শুধু আমার। এই সম্পত্তি আমি কাউকে দেব না, কোনোদিন না। মারুফ, কেউ জানাজানির আগে একে মাটির তলে পুঁতে দে, আর সম্পত্তি আমার নামে করার ব্যবস্থা কর। ঠিক আছে কর্তা। পারলে তোর এই অপরাধী বাপটাকে ক্ষমা করিস মা। আমার অতিরিক্ত লোভ আজ আমাকে শেষ করলো। সত্যি, সম্পত্তির লোভ বড় লোভ, যেখানে মানুষ নিজের ভাই বোনকেও দেখে না, সবাইকে হিংস্র করে দেয়।